টোকিও, কিয়োটো, নাগাসাকি, ইয়োকোহামা বোর্ডের উপর প্রকাণ্ড ম্যাপ ঝুলিয়ে হারানচন্দ্র জাপানের প্রধান নগরগুলি দেখিয়ে যাচ্ছে। এরপরেই ব্যোমকেশের পালা, কিন্তু ব্যোমকেশের সে খেয়ালই নেই। কাল বিকেলে ডাক্তারবাবুর ছোট্ট ছেলেটার সঙ্গে পেঁয়াজ খেলতে গিয়ে দুটো ঘুড়ি কাটা গিয়েছিল। সে কথাটা ব্যোমকেশের কিছুতেই আর ভুলতে পারছে না। তাই সে বসে বসে সুতোর জন্যে কড়া রকমের একটা মাঞ্জা তৈরির উপায় চিন্তা করছে। চীনের সিরিজ গলিয়ে তার মধ্যে বোতল চূড়ার করকরে এমেরি পাউডার মিশিয়ে সুতোয় মাখালে কীরকম চমৎকার মাঞ্জা হবে, সেই কথা ভাবতে ভাবতে উৎসাহে তার দু চোখ কড়িকাঠের দিকে গোল হয়ে উঠেছে। মনে মনে মাঞ্জা দেওয়া ঘুড়ির সুতোটা সবে তালগাছের আগা পর্যন্ত উঠে ডাক্তারের ছেলে ঘুড়িটাকে কাটতে যাচ্ছে, এমন সময় গম্ভীর গলায় ডাক পড়ল, তারপর ব্যোমকেশ এসো দেখি। ওই রকম ভীষণ উত্তেজনার মধ্যে সুতো মাঞ্জা ঘুড়ির প্যাচ সব ফেলে আকাশের উপর থেকে ব্যোমকেশকে হঠাৎ নেমে আসতে হলো একবারে চীন দেশের মধ্যিখানে। একে তো ওই দেশটার সঙ্গে তার পরিচয় খুব বেশি ছিল না, তার উপর যাও দু একটা চীন দেশির নাম সে জানতো, ওরকম হঠাৎ নেমে আসবার দরুন সেগুলো তার মাথার মধ্যে কেমন যেন বিচ্ছিরি রকম ঘন্ট পাকিয়ে গেল। পাহাড়, নদী, দেশ, উপদেশের মধ্যে ঢুকতে না ঢুকতে বেচারা বেমালুম পথ হারিয়ে ফেললো। তার কেবলই মনে হতে লাগলো যে চীন দেশের চীনের সিরিজ, তাই দিয়ে মাঞ্জা। মাস্টারমশাই দুবার তাড়া দিয়ে যখন তৃতীয়বার চড়া গড়ায় বললেন, চীন দেশের নদী দেখাও, তখন বেচারা একেবারেই দিশেহারা আর মরিয়ার মতন হয়ে বললে, সাংহাই। সাংহাই বলবার আর কোনো কারণ ছিল না। বোধহয় তার সেজো মামার যে স্ট্যাম্প সংগ্রহের খাতা আছে তার মধ্যে ওই নামটাকে সে পেয়ে থাকবে। বিনোদের ধাক্কায় হঠাৎ ওইটিই তার মুখ দিয়ে বেরিয়ে পড়েছে। গোটা দুই চর চাপ্পড়ের পর ব্যোমকেশবাবু তার কানের ওপর মাস্টারমশাইয়ের প্রবল আকর্ষণ অনুভব করেন। বিনা আপত্তিতে বেঞ্চের উপর আরোহণ করলেন, কিন্তু কান দুটো জুড়োতে না জুড়োতেই মনটা তার সেই হারানো ঘুড়ির পিছনে উধাও হয়ে গেল। আবার সুতোর মাঞ্জা তৈরি করতে বসলো। সারাটা দিন বকুনি খেয়েই তার সময় কাটলো, কিন্তু এর মধ্যে কত উঁচু দরের মাঞ্জা দেওয়া সুতো তৈরি হলো আর কত যে ঘুড়ি গন্ডায় গন্ডায় কাটা পড়লো সে জানে কেবল ব্যোমকেশই। বিকেলবেলা সবাই যখন বাড়ি ফিরছে তখন ব্যোমকেশ দেখলো ডাক্তারের ছেলেটা দোকানের সামনে দাঁড়িয়ে মস্ত একটা লাল রঙের ঘুড়ি কিনছে। দেখে ব্যোমকেশ বন্ধু পাঁচকড়িকে বলল, দেখেছিস পাঁচু, আমাদের দেখিয়ে দেখিয়ে আবার ঘুড়ি কেনা হচ্ছে, এসব কিন্তু নিহাত বাড়াবাড়ি বটে। না হয় দুটো ঘুড়িই কেটেছিস বাপু, তার জন্যে এত কি গিরিম বাড়ি। এই বলে সে পাঁচুর কাছে তার মাঞ্জা তৈরি মতলবটা খুলে বলল। শুনে পাঁচু গম্ভীর হয়ে বলল, তা যদি বলি, তুই আর মাঞ্জা তৈরি করে ওদের সঙ্গে পারবি ভেবেছিস? ওরা হলো ডাক্তারের ছেলে, নানা রকম ঔষধ মশলা জানে। এই তো সেদিন ওর দাদাকে দেখলুম ছাদের উপর কি একটা আরক ঢেলে দিলে আর ভসভস গেঁজালের মতো তেজ বেরোতে লাগলো। ওরা যদি মাঞ্জা বানায় তাহলে কারুর মাঞ্জার সাধ্য নেই যে তার সঙ্গে পেরে ওঠে। শুনে ব্যোমকেশের মনটা কেমন দমে গেল। তার দৃঢ় বিশ্বাস হলো যে ডাক্তারের ছেলেটা নিশ্চয়ই কোনো আশ্চর্য রকম মাঞ্জার খবর জানে, তা নইলে ব্যোমকেশের চাইতে 4 বছরের ছোট হয়েও সে কেমন করে তার ঘুড়ি কাটলো। ব্যোমকেশ স্থির করলো যেমন করে হোক ওদের বাড়ির মাঞ্জা খানিকটা জোগাড় করতেই হবে। সেটা একবার আদায় করতে পারলে তারপর সে ডাক্তারের ছেলেকে দেখে নেবে। এখন বাড়ি গিয়ে তাড়াতাড়ি জলখাবার সেরে ব্যোমকেশ দৌড়ে গেল ডাক্তারবাবুর ছেলেদের সঙ্গে আলাপ করতে। সেখানে গিয়ে সে দেখে কোণের বারান্দায় বসে সেই ছোট্ট ছেলেটা ডাক্তারি থলের মধ্যে কি যেন মশলা ঘুরছে। ব্যোমকেশকে দেখে সে একটা চৌকির তলায় সব লুকিয়ে ফেলে সেখান থেকে সরে পড়ল। ব্যোমকেশ মনে মনে বললে, বাপু হ্যাঁ, এখন আর লুকিয়ে করবে কি, তোমার আসল খবর আমি পেয়েছি। এই বলে সে এদিক ওদিক তাকিয়ে দেখলে কোথাও কেউ নেই। একবার সে ভাবলো কেউ আসলে একটুখানি চেয়ে নেবে, আবার মনে হলো কি জানি চাইলে যদি না দেয়, ভারী তো জিনিস আবার চাইবার দরকার কি, এইটুকু মাঞ্জা হলেই প্রায় 200 গাছ সুতোর শান দেওয়া হবে। এই ভেবে সে চৌকির তলা থেকে এক খাবলা মশলা তুলে নিয়ে এক দৌড়ে বাড়ি এসে হাজির। আর কি তখন দেরি সয়, দেখতে দেখতে দক্ষিণের বারান্দা জুড়ে সুতো খাটিয়ে মহা উৎসাহে মাঞ্জা দেওয়া শুরু হলো। যাই বলো, মাঞ্জাটা কিন্তু ভারী অদ্ভুত, কই তেমন করকর করছে না তো, বোধহয় খুব মিহির গুঁড়োর তৈরি আর কালো কাঁচের গুঁড়ো। দুঃখের বিষয় বেচারার কাজটা শেষ হতে না হতেই সন্ধ্যা হয়ে এলো, আর তার বরদা এসে বললেন, যা যা আর সুতো পাকাতে হবে না, এখন পড়কে যা। সেই রাত্রিরে ব্যোমকেশের ভালো করে ঘুমই হলো না। সে স্বপ্ন দেখলো যে ডাক্তারের ছেলেটা হিংসে করে তার চমৎকার সুতোয় জল ফেলে সব নষ্ট করে দিয়েছে। সকাল হতে না হতেই ব্যোমকেশ দৌড়ে গেল তার সুতোর খবর নিতে, কিন্তু গিয়েই দেখে কে এক বুড়ো ভদ্রলোক ঠিক বারান্দায় দরজার সামনে বসে তার দাদার সঙ্গে গল্প করছে, তামাক খাচ্ছেন। ব্যোমকেশ ভাবলে, দেখো তো কি অন্যায় বটে, এর মধ্যে থেকে এখন সুতোটা আমি আনি কেমন করে। যাই হোক, খানিকক্ষণ ইতস্তত করে সে খুব সাহসের সঙ্গে চট করে তার সুতো খুলে নিয়ে চলে আসছে। এমন সময় হঠাৎ কাস্তে গিয়ে বুড়ো লোকটি কলকে থেকে খানিকটা টিকে গেল মাটিতে পড়ে।
বৃদ্ধ তখন ব্যস্ত হয়ে হাতের কাছে কিছু না পেয়ে ব্যোমকেশের ওই মাঞ্জা মাখানো কাগজটা দিয়ে টিকেটাকে তুলতে গেলেন। সর্বনাশ! যেমনি টিকের ওপর কাগজ ছোঁয়ানো অমনি কিনা ভস ভস করে কাগজ জ্বলে ওঠে, ভদ্রলোকের আঙুল টাঙুল পুড়ে ছাই। বারান্দায় বেড়ায় আগুন টাগুন লেগে হুলুস থুলুস কাণ্ড পড়ে গেল। অনেক চেঁচামেচি ছুটোছুটি আর জল ঢালার পর যখন আগুনটুকু নিভে এলো আর ভদ্রলোকের আঙুলের ফোসকায় মলম দেওয়া হলো, তখন তার দাদা এসে তার কান ধরে বললেন, হতভাগা, কি রেখেছিলি কাগজের মধ্যে বলতো? ব্যোমকেশ কাঁদো কাঁদো হয়ে বললে, কিছুই তো রাখিনি, খালি সুতোর মাঞ্জা রেখেছিলাম। দাদা তার কৈফিয়তটাকেই নিতান্তই আজগুবি মনে করে, আবার ইয়া কি হচ্ছে বলে বেশ দু চার ঘা কষিয়ে দিলেন। বেচারা ব্যোমকেশ এই বলে তার মনকে খুব খানিক সান্ত্বনা দিল যে আজ যাই হোক তার সুতো রক্ষা পেয়েছে। বিকেলে সে বাড়ি এসে চটপট ঘুড়ি আর লাটাই নিয়ে ছাদের ওপর উঠলো। মনে মনে ভাবলো, ডাক্তারের আজ একবার আসুক না, দেখিয়ে দেবো পেঁয়াজ খেলাটা কাকে বলে। এমন সময় পাঁচকড়ি এসে বড় বড় চোখ করে বললে, শুনেছিস? ব্যোমকেশ বললে, না, কি হয়েছে? পাঁচু বললে, ওদের সেই ছেলেটাকে দেখে এলুম, সে নিজে দেশলাইয়ের মশলা বানিয়েছে আর চমৎকার লাল নীল দেশলাই তৈরি করছে। ব্যোমকেশ হঠাৎ লাটাই টাটাই রেখে এত বড় হাঁ করে জিজ্ঞেস করলে, দেশলাই কিনে? মাঞ্জা বল, মাঞ্জা। শুনে পাঁচু বেজায় চটে গেল। বলছি লাল নীল আলো জ্বলছে, তবু বলছে মাঞ্জা? আচ্ছা গাদা, যা হোক। ব্যোমকেশ কোনো জবাব না দিয়ে দেশলাইয়ের মশলা মাখানো সুতোটার দিকে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে রইল। সেই সময় ডাক্তারদের বাড়ি থেকে লাল ঘুড়ি উড়ে এসে ঠিক ব্যোমকেশের মাথার উপরে ফরফর করে যেন ঠাট্টা করতে লাগলো। তখন সে তাড়াতাড়ি নিজের মনে বিছানায় গিয়ে শুয়ে পড়ল। বলল, আমার অসুখ হয়েছে।